সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ম্যাকওএস ক্যাটালিনা। এখনও পর্যন্ত লেটেস্ট যে ভার্সন আছে সেটা হচ্ছে ম্যাকওএস ক্যাটালিনা। আগেই বলে রাখা ভালো, আজকের ভিডিওটি তাদের জন্যই যারা ম্যাকওএসের নতুন এসছেন, অর্থাৎ নতুন যারা ম্যাকিনটশ কম্পিউটার কিনেছেন, ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো অথবা ম্যাক প্রো অথবা আইম্যাক অথবা ম্যাক মিনি অথবা ম্যাকবুক, যেটাই কিনে থাকুন না কেন, ম্যাকওএসের সাথে আপনাদের পরিচিত হতে হবে। তো যারা ম্যাকওএস নিয়ে অনেক আতঙ্কে আছেন বা চালাতে পারছেন না ঠিকমতো, ঠিক তাদের জন্যই কিছু বেসিক গাইডলাইন নিয়ে আজকের ভিডিওটা নিয়ে এসেছি। ম্যাকওএসের ইনস্ট্রাকশন হিসেবে এখানে যা থাকবে তা হচ্ছে ম্যাকওএস কীভাবে পরিচালনা করতে হয় এবং ম্যাকওএসের কী ফাংশন, কী কাজ করে, বেসিক যে ইনস্ট্রাকশনগুলো সেই ইনস্ট্রাকশনগুলো নিয়ে আজকে জেনে নেব। তো চলুন শুরু করা যাক। ম্যাকওএসে প্রবেশ করার পরেই দেখুন আপনি এরকম একটি ডেস্কটপ বা এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। এখান থেকে আমি একদম বাম পাশে শুরু থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখুন অ্যাবাউট দিস ম্যাক। এখানে আপনি গেলে সর্বপ্রথম দেখতে পারবেন আপনার ম্যাকওএসের কোন ভার্সনটি আছে এবং আপনার ম্যাক যে মেশিনটি, অর্থাৎ আপনি যে কম্পিউটার দিয়ে চালাচ্ছেন সেই কম্পিউটারের ডিটেল ইনফরমেশন এখানে দেখাবে এবং এরপর ডিসপ্লেতে গেলে দেখাবে। আমার এখানে ডিসপ্লে অ্যাড করা আছে, সেই ডিসপ্লেটা দেখাবে। এরপর স্টোরেজ, সাপোর্ট, সার্ভিস এগুলো থাকবে। এরপর চলুন আমরা দেখে নিই। এখানে দেখুন ফাইন্ডার আছে। ফাইন্ডার কি? ফাইন্ডার হচ্ছে মাই কম্পিউটার আমরা যেরকম বলি, বা কম্পিউটারের ভিতরে ডেটা দেখার জন্য যে অপশনটা, সেটা হচ্ছে ফাইন্ডার। অর্থাৎ এখান থেকে গোতে গিয়ে কম্পিউটারে গেলে এই যে আইকনটি আসছে, এটা হচ্ছে মাই কম্পিউটার বা ফাইন্ডার। এই ফাইন্ডার দিয়েই আপনার কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্কে যা কিছু আছে সব কিছু এখান থেকে দেখা যাবে। তো ফাইন্ডারের কিছু সেটিং আছে, এখানে চলুন দেখে নেওয়া যাক। এখানে ফাইন্ডারের প্রেফারেন্স, এখানে যে কোনো সফটওয়্যারের যে বেসিক সেটিংগুলো সেই সেটিংগুলো প্রেফারেন্সের মধ্যেই থাকে। তো দেখুন এখানে ফাইন্ডারের প্রেফারেন্স আমি এখানে কি দিয়ে রেখেছি। শো ওয়ার্নিং বিফোর চেঞ্জিং এন এক্সটেনশন। কোনো এক্সটেনশন অর্থাৎ ডট জেপিজি বা ডট যে কোনো কিছু যদি যে কোনো এক্সটেনশন থাকে সেটা চেঞ্জ করার আগে ওয়ার্নিং দেবে। এখানে ডিফল্ট যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো আমি রেখে দিয়েছি। এটা হচ্ছে সাইড বার হচ্ছে, আমি দেখাচ্ছি। এখানে দেখুন এই যে এখানে সাইডে যে আইকনগুলো দেখাচ্ছে এগুলোই হচ্ছে এই সাইড বার। ডাউনলোডস, ডকুমেন্টস, ডেস্কটপ, অ্যাপ্লিকেশন, রিসেন্ট। এখানে যদি আপনার প্রয়োজন মনে হয় অন্য কোনো আইকন আপনার দরকার, সেক্ষেত্রে আপনি সেটা দেখাতে পারেন। যেমন এই যে হোম আইকন, যেটা এই হোম আইকন হচ্ছে আপনার মেইন যে আপনার হার্ড ড্রাইভ যেখানে ওএস আপনার ইনস্টল করা আছে সেই পোর্শনটা, অর্থাৎ সেই পার্টিশনটা। আপনি যদি সেইটা দেখতে চান তাহলে সেটা এখানে টিক দিয়ে দেবেন, তাহলে চলে আসবে। আমি এটা দেখতে যাচ্ছি না, এটা আমি কেটে দিলাম। এই যে দেখুন এখান থেকে এটা চলে গেল। আর এখানে লোকেশনগুলো দেওয়া আছে, হার্ড ডিস্ক, এক্সটার্নাল ডিস্ক ইত্যাদি ইত্যাদি। এগুলো ডিফল্ট সেটিং যা আছে আমার কাছে মনে হয় সেটা রাখাই ভালো। এরপর দেখে নিই ট্যাগস। এখানে দেখুন এখানে অনেকগুলো কালার আছে। এই কালারগুলো দিয়ে কি বোঝায়? ট্যাগস বোঝায়। অর্থাৎ আপনি কোনো ফোল্ডারকে কোনো কালার দিবেন, কোনো ফোল্ডারকে মার্ক করে রাখার জন্য। তখন মনে করুন যে আপনার কোনো একরকম কাজ, যে কোনো একরকম কাজ, ধরে নিচ্ছে আপনার যত ফটোগ্রাফি আছে সেই জাতীয় কাজ আপনি যে ফোল্ডারেই রাখেন না কেন সেটাতে আপনি ট্যাগ দিয়ে রাখতে পারেন। এরকম রাইট বাটনে ক্লিক করবেন। যেমন আমি ডেস্কটপের এই ফোল্ডারটাকে ধরছি, এই ফোল্ডারটাতে রাইট বাটনে ক্লিক করে, অর্থাৎ রাইট মাউসে ক্লিক করে আমি দিয়ে দিচ্ছি ব্লু। এতে কি হবে, আপনি যখন কোনো আপনার কম্পিউটারে অনেক ফাইল আছে তখন আপনি ফাইলটা কিভাবে খুঁজে পাবেন? তখন আপনি যখন এই ব্লুতে দিবেন তখন আপনার এখানে দেখবেন যে চলে আসছে যে এই ব্লু এর মধ্যে যা কিছু আছে, এই ব্লু ট্যাগ দেয়া যত ফোল্ডার আছে সবগুলো ফোল্ডার শো করবে। ওকে, এটা গেল ট্যাগ। এখানে আপনি আপনার এই হোম পেজে, অর্থাৎ ফাইন্ডারের হোম পেজে, এখানে আপনি কি ট্যাগ রাখতে চান সেটার জন্য এই অপশনটা দেওয়া আছে। এখানে যদি কোনোটা বাদ দিতে চান এখানে বাদ দিয়ে দিতে পারেন। আর এরপর আছে জেনারেলের মধ্যে আপনি এখানে সিডি, ডিভিডি অ্যান্ড আইপডস, এটা যদি কোনো কানেক্ট করা হয় সেটা ডেস্কটপে শো করবে।
কানেক্টেড সার্ভার কানেক্ট করা হলে শো করবে। হার্ড ডিস্ক যদি দিয়ে রাখি, যদি কোনো এক্সটার্নাল হার্ড ডিস্ক বা কিছু এখানে লাগানো হয় এই পিসির সাথে বা এই কম্পিউটারের সাথে, সেক্ষেত্রে এখানে শো করবে। এটা গেল। এরপর আমি বলে দিচ্ছি কিভাবে আপনি ফাইন্ডারে যেতে পারেন। ফাইন্ডারে যাওয়ার কয়েকটি উপায় আছে। এখানে দেখুন, যদি ডিফল্ট সেটিংয়ে থাকে, এখানে এই যে ফাইন্ডারের আইকন আছে, এই ফাইন্ডারের আইকন দিয়ে ফাইন্ডারে যেতে পারেন, অথবা এইখানে গোতে দিয়ে এখানে কম্পিউটারে দিলেও আপনার ফাইন্ডারে চলে যাবে। এই গোয়ের মধ্যে দেখুন অনেকগুলো অপশন আছে। আপনার ফাইন্ডারে এখানে যাওয়ার পরে যে বাম পাশে যে আইকনগুলো আছে, এই যে ফেভারিট যেগুলো করে রাখা আছে, এগুলো সবগুলো অপশনই এখানে আছে। রিসেন্ট, ডকুমেন্ট, ডেস্কটপ, এখান থেকে আপনি সরাসরি যেতে পারবেন। যদি আপনি হোমে যেতে চান, কথার কথা, এখানে গোতে দেওয়ার পরে ডাইরেক্ট হোমে দিলে, অর্থাৎ আপনার যেই পার্টিশনে OS X ইনস্টল করা আছে সেই পার্টিশনে আপনি সরাসরি চলে যাবেন। চলুন এবার দেখে নেওয়া যাক সিস্টেম প্রেফারেন্স। সিস্টেম প্রেফারেন্স অর্থাৎ সিস্টেমের যত সেটিং সিস্টেম প্রেফারেন্সের মধ্যে থাকে। এখানে এই যে বাম পাশে দেখুন যে অ্যাপল লোগোটা আছে, অ্যাপল লোগোতে ক্লিক করার পর সিস্টেম প্রেফারেন্স, এখানে দিলে সিস্টেম প্রেফারেন্স চলে আসবে। আরেকভাবে আনা যায় কিভাবে, এখানে দেখুন এই যে ডক, নিচে যে অপশনটি থাকে এই অপশনটাকে ডক বলা হয়, অর্থাৎ যে আইকনগুলো থাকে এই ডকের এখান থেকে যদি সিস্টেম প্রেফারেন্সে ক্লিক করেন তাহলে সিস্টেম প্রেফারেন্স অন হয়ে যাবে। তো চলুন সিস্টেম প্রেফারেন্সের সব সেটিংগুলো দেখে নিই। প্রথমেই আছে জেনারেল। জেনারেলে যাই। জেনারেলে যাওয়ার পর দেখুন অ্যাপিয়ারেন্স দেওয়া আছে লাইট, ডার্ক, অটো। অর্থাৎ লাইট হচ্ছে আলোকিত থাকবে, ডার্ক হচ্ছে এই সাইড বারগুলো কালো হয়ে যাবে, অর্থাৎ রাত্রেবেলা যদি অন্ধকারের মধ্যে আপনারা কাজ করেন তখন একটু দেখতে সুবিধা হবে। যেমন আমি এখানে দিয়ে দেখাচ্ছি, এই যে ডার্ক দিলাম তখন ডার্ক হয়ে যাবে। আর অটো হচ্ছে আপনার ডে টাইম অনুযায়ী চেঞ্জ হবে। এখন যেহেতু রাত্রিবেলা এই জন্য অটোতে দিলেও ডার্কই থাকবে। আর আমি লাইট দিয়ে রেখেছি কারণ আমার সব সময় আমি একরকম দেখতে ভালোবাসি। সাধারণত যারা গ্রাফিক্স রিলেটেড যে কোনো কাজ করেন তাদের জন্য লাইট রাখাটাই আমার কাছে মনে হয় ভালো। হাইলাইটেড কালার ব্লু, সাইড বার আইকন সাইজ মিডিয়াম, সাইড বার আইকন সাইজ এটা যে কোনো সময় চেঞ্জও করা যায়। এই গেল জেনারেল সেটিংস। এরপর আসুন ডেস্কটপ অ্যান্ড স্ক্রিন সেভার। ডেস্কটপ অ্যান্ড স্ক্রিন সেভারে যাওয়ার পরে এখানে কয়েকটি অপশন আসবে। এই অপশনগুলোর মধ্যে আসবে ডাইনামিক, লাইট স্টিল, ডার্ক স্টিল। এখানে আমি ডাইনামিক রেখেছি। ডাইনামিক হচ্ছে এই যে দেখুন এখন যে আমি ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি এটা রাত্রি বলে এরকম একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। এই ব্যাকগ্রাউন্ডটাই ডাইনামিক্যালি চেঞ্জ হবে। চেঞ্জ হবে বলতে যখন দিনের বেলা হবে তখন দিনের বেলা এই জায়গাটা দেখতে যেমন ঠিক সেরকম আসবে। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন লাইট, ডার্ক যে কোনো কিছু দিয়ে। এরপর আসছে ডক। ডকের সেটিংটা বেশ গুরুত্বপূর্ণ। ডকে দেখুন এখানে সাইজ আছে। সাইজ কম বেশি করলে ডক ছোট বড় হচ্ছে, অর্থাৎ ডক যার যতটুকু প্রয়োজন বা যার যতটুকু বড় মনে হয় সে ততটুকু রাখবেন। আমি এতটুকু রাখছি। এখানে দেখুন ম্যাগনিফিকেশন আছে। ম্যাগনিফিকেশনটা ডিফল্ট থাকে না, আমি ম্যাগনিফিকেশনটা দিয়ে রেখেছি। ম্যাগনিফিকেশন হচ্ছে জুম। ম্যাগনিফিকেশনটা যখন দিব তখন জুম হবে। যে আইকনের কাছে আমি হোভার করব, কার্সর নিয়ে যাব, সেই আইকনটা জুম হবে। আর এই জুমের পরিমাণটা আপনি কমিয়েও দিতে পারেন, একদম ফুলও দিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি কিছুটা কম রেখেছি ম্যাক্সিমাম থেকে। চলুন এরপরে দেখে আসা যাক। ডকের মধ্যে আরও কিছু সেটিং আছে। এখানে শো রিসেন্ট অ্যাপ্লিকেশনস ইন ডক, এই অপশনটা আমি অফ করে রেখেছি। এটা আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনারা অফ করে রাখবেন, কারণ এখানে আপনি যখনই কোনো নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করবেন সেই অ্যাপটা ডকে থেকে যাবে। ডক আস্তে আস্তে বড় হয়ে যাবে। ডক হচ্ছে এমনই একটা জিনিস যেখানে আপনার সবসময় যেই অ্যাপগুলো লঞ্চ করেন বা যেগুলো প্রয়োজন হয় সেই রকম অ্যাপস আপনি রাখবেন। তো সেই জন্য আমি এটা কেটে দেওয়াটাই বা ডিসিলেক্ট করাটাই সাজেস্ট করব। এরপর দেখে নিই মিশন কন্ট্রোল। এখান থেকে মিশন কন্ট্রোল আপনি এই যে কিবোর্ডের শর্টকাটগুলো আছে, কিবোর্ডের শর্টকাটগুলো দিয়ে আপনি মিশন কন্ট্রোল করতে পারেন, অর্থাৎ স্ক্রিন চেঞ্জ হওয়া, এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাওয়া এবং একাধিক যে স্ক্রিনগুলো সেগুলো ঠিক করা। এখানে দেখুন এখানে আছে হট কর্নার। হট কর্নারে আপনি দিতে পারেন যে কিভাবে হট কর্নার
সে এখানে লঞ্চ প্যাড দিলাম, লঞ্চ প্যাড দিলে লঞ্চ প্যাডে হট কর্নার থাকবে। এভাবে আপনি বিভিন্ন কর্নার এবং মিশন কন্ট্রোল সেটিংগুলো চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে সিরি। সিরির জন্য আপনার কম্পিউটারের যে ডিফল্ট মাইক্রোফোন আছে সেই মাইক্রোফোন দিয়ে বা এক্সট্রা আপনি মাইক্রোফোন লাগিয়েও ঠিক আইফোন বা আই ডিভাইসে যেভাবে সিরি এনেবল করা হয় ঠিক সেভাবেই সিরি এনেবল করতে পারেন। আমি এখন সিরি এনেবল করছি না, কারণ আমি কম্পিউটারে সাধারণত সিরি ব্যবহার করি না। স্পটলাইট, স্পটলাইট আপনি এখানে পাবেন এবং আরেকটি জায়গা আছে দেখুন, একদম ডান পাশে উপরের দিকে গেলে একটি আইকন আছে যেটা হচ্ছে ম্যাগনিফাইং গ্লাসের মতো। এখানে দিলেও আপনি স্পটলাইটের মতো একটি অপশন পাবেন, সেম অপশন। আমি ডিস্ক ইউটিলিটি দিচ্ছি। স্পটলাইট হচ্ছে ডাইরেক্ট কম্পিউটারে কোনো কিছু সার্চ করার জন্য যে অপশনটা, সেই অপশনটা। তো আমার এখানে চলে এসেছে ডিস্ক ইউটিলিটি। ডিস্ক ইউটিলিটি থেকে আপনি যে কোনো হার্ড ড্রাইভ ফরম্যাট করতে পারেন, পার্টিশন করতে পারেন, এই অপশনগুলো আপনি করতে পারবেন। আবার ডিস্ক ইউটিলিটি আপনি আরেক জায়গা থেকে পাবেন, দেখে নিন। লঞ্চ প্যাডে যাওয়ার পরে আদারে যাবেন, আদারে যাওয়ার পরে এখানে দেখুন ডিস্ক ইউটিলিটি আছে। একই জিনিস বিভিন্নভাবে আনা যায়। এভাবেও আপনি এনে যখন আপনি অন্য কোনো হার্ড ড্রাইভ বা অন্য কোনো ইউএসবি পেন ড্রাইভ লাগাবেন, কানেক্ট করবেন, সেটি এখানে শো করবে এবং তখন সেটি এখানে ফরম্যাট করতে পারবেন। এরপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন। ল্যাঙ্গুয়েজ এবং রিজিয়ন এটা আপনি যখন ম্যাক ওএস সেট আপ করবেন তখনই আপনি সেট আপ করে নিতে পারেন। আমি যেমন এখন সেট আপ করে রেখেছি, ক্যালেন্ডার, তারপর টেম্পারেচার কী দেখতে চান সব কিছু এখানে সেট আপ করা যাবে। এরপর আছে নোটিফিকেশন। নোটিফিকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ যে কে কেমন নোটিফিকেশন চান। যেমন ক্যালেন্ডারে এখানে আমার দেওয়া আছে অ্যালার্ট। এখন আমি যদি ক্যালেন্ডারে কোনো অ্যালার্ট না চাই আমি সরাসরি নান দিয়ে দেব, আর যদি অ্যালার্ট চাই তাহলে আমি অ্যালার্ট দিয়ে দেব। ক্যালেন্ডারে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সে এই যে ক্যালেন্ডার গেল, এখানে যদি আপনার অ্যাপল আইডি দেওয়া থাকে দেখা যাচ্ছে আপনি আপনার আই ডিভাইসেও যে অবস্থায় থাকবে এখানেও সেই অবস্থায় থাকবে। কথার কথা 9 তারিখে আমি নিউ ইভেন্ট, একটা ইভেন্ট ক্রিয়েট করে রাখলাম। ইভেন্টের নাম দিলাম মিটিং উইথ জেকিউ কোম্পানি। এটা ওয়ার্ক দিয়ে দিলাম আমি। 9 এপ্রিল সকাল 9টা থেকে 10টা, বা এখানে টাইমও চেঞ্জ করা যাবে, সেই টাইম অনুযায়ী আপনাকে রিমাইন্ড করবে। এখানে নোটিফিকেশনের রাইট সাইডে আসবে যে এটা আপনার এইখানে মিটিং আছে, এটা নোটিফাই করবে। এটা আই ডিভাইসেও করবে, ম্যাক ওএসেও করবে। এরকম প্রতিটা জিনিসেরই ফেস টাইম, গেমস, যত অ্যাপস আছে প্রতিটা অ্যাপসেরই নোটিফিকেশান আপনি কীভাবে দেখতে চান, ব্যানার, অ্যালার্ট অর নান, সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এরপর ইন্টারনেট অ্যাকাউন্টস। ইন্টারনেট অ্যাকাউন্টস, এখান থেকে আপনি ইন্টারনেট অ্যাকাউন্ট সেট করতে পারবেন। অর্থাৎ আপনার যে মেইল অ্যাপ আছে, এখানে এই যে মেইল অ্যাপ, এই মেইল অ্যাপের কাজ করে। এখান থেকে আপনি আইক্লাউড দিতে পারেন, গুগল দিতে পারেন, বা AOL, যে কোনো মেইল অ্যাকাউন্ট আপনি এখানে সেট আপ করতে পারেন। আমি মেইল অ্যাকাউন্ট সেট আপ করার জন্য প্রয়োজনে আর একটা ভিডিও দিয়ে দেবো, কারণ মেইল অ্যাকাউন্ট সেট আপ করা যদি আপনাদের কাস্টমাইজ মেইল হয় সেক্ষেত্রে একটু ঝামেলা আছে। সেখানে পপ বা আইম্যাপ এইভাবে করে ওয়েব মেইল অ্যাড করতে হয়। এরপর ইউজার অ্যান্ড গ্রুপস, এই বিষয়টা দেখে নিন। এখানে যেমন আমি এখানে দিয়ে রেখেছি লগ ইন অপশনে অটোমেটিক লগ ইন ডাইরেক্ট, অর্থাৎ আমি এই ইউজার হিসেবে যদি আমি ডাইরেক্ট লগ ইন করি, আমি ডাইরেক্ট এখানে লগ ইন করতে পারবো, কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না ওপেনিংয়ের সময়। এই অপশনটা কীভাবে এনেবল করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এটা সর্বপ্রথম বাই ডিফল্ট এটা ডিসেবল থাকে, অফ থাকে। তো আপনারা এখানে আসার পরে এটা প্রথমে এই লকটা খুলবেন পাসওয়ার্ড দিয়ে, লগ ইন অপশনে যাবেন, অটোমেটিক লগ ইন, এখানে গিয়ে আপনার ইউজার নেম যেটা সেই ইউজার নেম দিবেন এবং এখানে যে আপনার পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তাহলে দেখুন অটোমেটিক লগ ইন, এখানে আমার ইউজার নেম চলে এসছে, অর্থাৎ এই কম্পিউটারের যে নাম দেওয়া আছে সেই নামটা। তো আপনারা এভাবে লগ ইন অপশনে গিয়ে সরাসরি লগ ইন দিতে পারবেন, যাতে আপনাদের প্রতিবার ওপেন করার সময় পাসওয়ার্ড দেওয়া না লাগে। নেটওয়ার্ক, এখানে গেলে আপনার যে নেটওয়ার্ক আছে, অর্থাৎ
ইথারনেট অথবা আপনার ওয়াইফাই যেটাই থাকুক না কেন সেটা আপনার এখানে শো করবে। এরপর আছে সাউন্ডে গিয়ে আপনারা এখান থেকে সাউন্ড টেস্ট করতে পারবেন, এখানে স্পিকার সিলেক্ট করতে পারবেন, ভলিউম সিলেক্ট করতে পারবেন, ভলিউম এই কর্নার থেকেও সিলেক্ট করতে পারবেন যদি আপনারা শো ভলিউম ইন মেনু বার এই অপশনটা দেয়া থাকে। এরপর প্রিন্টার অ্যান্ড প্রিন্টার এবং স্ক্যানার এখান থেকে সেট আপ করতে পারবেন। যদি ব্লুটুথ প্রিন্টার হয় সেক্ষেত্রে আপনারা ব্লুটুথের মাধ্যমেও এখান থেকে প্রিন্টারকে খুব সহজেই সেট আপ করে ফেলতে পারবেন। এরপর আছে কিবোর্ডটি অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এখানে কিবোর্ড টাইপ, যদি কারো কিবোর্ড টাইপের চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে কন্টিনিউ দিয়ে দেখুন এখানে শিফটের পরে যে বাটনটা আছে সেই বাটনটা চাপতে হবে। যেমন আমার শিফটের পরে জেড বাটন আছে, আমি সেটা দিলাম। তারপর দেখুন রাইট সাইডে শিফটের পর আমার কোয়েশ্চেন মার্ক আছে, আমি সেটা দেব। তাহলে ও অটোমেটিক্যালি ধরে ফেলবে যে এটা কী টাইপের কিবোর্ড সেটিংটা আপনার বাই ডিফল্ট করা থাকে, তারপরে যদি আপনারা চেঞ্জ করতে চান চেঞ্জ করে নিতে পারেন। এরপর হচ্ছে টেক্সট ইনপুট সোর্স। যেমন আমি এখানে আমার বাংলা ভাষার জন্য আমি লাগিয়েছি অভ্র কিবোর্ড। এখানে আপনারা যে ভাষার অন্যান্য ভাষারও যদি কেউ কিবোর্ড লাগাতে চান, অর্থাৎ বিভিন্ন বিজয় বা অন্য কিছুর যদি লাগাতে চান সেক্ষেত্রে আপনারা ইনস্টল করার পর এখানে অ্যাড দিয়ে আপনাদেরকে যোগ করে নিতে হবে। এই যে দেখুন এখানে অ্যাড দেওয়ার পর আমি যেহেতু অভ্র ইনস্টল করেছি এই জন্য এখানে অভ্র এসছে। এখান থেকে অন্যান্য কিবোর্ডও সেট করা যায়। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে মডিফায়ার কিস, অর্থাৎ কন্ট্রোল, কমান্ড, অপশন, ক্যাপসলক, এই চারটা অপশন আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন আমি নিজেই কন্ট্রোল আর অপশন, কমান্ড এবং অপশন এই দুইটার মধ্যে আমি এখনও বাই ডিফল্টই আমি রেখেছি কমান্ড কি, অপশন কি, সবগুলো এরকমই আছে, কিন্তু আমি সাধারণত এটা মাঝে মাঝে চেঞ্জ করে নিই। তাহলে আমার কাজের ক্ষেত্রে ফটোশপ বা কিছু কিছু কাজের ক্ষেত্রে আমার জন্য সুবিধা হয়। আবার রিস্টোর ডিফল্ট দিলে আপনার আবার ডিফল্ট সেটিংয়ে চলে আসবে। এই জিনিসটা হলো মডিফায়ার কিসটা হলো যে আপনি কমান্ডটাকে কথার কথা অপশন দিয়ে দিচ্ছেন আর অপশনটাকে কমান্ড দিয়ে ওকে দিচ্ছেন। তখন কি হবে, আপনার কমান্ড কিটা অপশন হিসেবে কাজ করবে, অপশন কিটা কমান্ড হিসেবে কাজ করবে। এটা আপনার শুধুমাত্র আঙ্গুলের দক্ষতার জন্য বা আপনার আঙ্গুল যেটা অভ্যস্ত সেটা বোঝার জন্য। ডিকটেশন আপনি চালু করতে পারেন যদি চান, সেক্ষেত্রে যে আপনি এখান থেকে ভয়েস কমান্ড দিবেন ইত্যাদি। এরপর দেখে নিন স্ক্রিন টাইম। ঠিক iDevice-এও যেরকম থাকে স্ক্রিন টাইম আপনি এখানে কন্টিনিউ দিলে এখানে দেখতে পাবেন যে কতটুকু সময় আপনি স্ক্রিনে ছিলেন, এই জাতীয় অপশনগুলো। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিছু অ্যাপস আছে যেই অ্যাপসগুলা আপনার লঞ্চ করতে গেলে যদি এটার সোর্স না জানা থাকে অ্যাপলের, তখন অ্যাপল থেকে বলবে যে এই অ্যাপ ইনস্টল করা যাচ্ছে না, কারণ এটা রিলায়েবল সোর্স না। তখন আপনার এখানে এসে এনেবল করতে হবে। আর অ্যালাউ অ্যাপস ডাউনলোডেড ফ্রম অ্যাপ স্টোর অ্যান্ড আইডেন্টিফাইড ডেভেলপার্স, যেহেতু এটা দেওয়া আছে এই কারণেই আইডেন্টিফাইড ডেভেলপার ছাড়া আপনার অ্যাকসেপ্ট করবে না। তারপর দেখুন এখানে যে কোনো সেটিং চেঞ্জ করতে গেলে এই অপশনটি অন করা লাগবে, অর্থাৎ আপনার কম্পিউটারের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি দেওয়া লাগবে। এই যে এখানে দেখুন এখানে আপনি অ্যাপ স্টোরও দিয়ে দিতে পারেন শুধু, তাহলে আপনার অ্যাপ স্টোরের বাইরে যে কোনো অ্যাপ আপনি ডাউনলোড করে ইনস্টল করতে গেলেই আপনার কাছে কনফার্মেশন চাবে। এরপর আছে ফায়ারভল্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, টার্ন অন ফায়ারভল্ট। এখানে ফায়ারভল্ট আপনি অন করতে পারেন। ফায়ারভল্ট অন করলে যেটা হবে, আপনার হার্ড ডিস্কের অর্থাৎ আপনার ডিস্কের যত ডেটা আছে সব ডেটা এনক্রিপ্টেড থাকবে এবং প্রতিবার যখন অন হবে তখন একটি পাসওয়ার্ডের মাধ্যমে সেই এনক্রিপ্টেড ডেটাগুলো ডিক্রিপ্ট হবে। পাসওয়ার্ড ভুলে গেলে ডেটা পাবেন না। সো আমার রেকমেন্ডেশন হচ্ছে প্রয়োজনে আপনি অন্য একটা হার্ড ডিস্কে আপনার কম্পিউটারের ডেটা মাঝে মাঝে আপনি টাইম মেশিন দিয়ে ব্যাকআপ করবেন, সেটা অনেক ভালো অপশন। কিন্তু ফায়ারভল্ট আমার মনে হয় অন না করাই ভালো, এর জন্য আরও বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। ফায়ারওয়াল অন রাখতে পারেন, অফও রাখতে পারেন, অন রাখাটা ভালো আমার কাছে মনে হয়। ফায়ারওয়াল অন রাখলে কোনো সমস্যা নেই, এটা সিকিউরিটি। এরপর প্রাইভেসিতে এখানে দেখুন ক্যামেরা, মাইক্রোফোন। আমি যেমন মাইক্রোফোনকে এই তিনটা জিনিসে প্রায়োরিটি দিয়ে রেখেছি। এই তিনটা সফটওয়্যার আমার মাইক্রোফোনকে ব্যবহার করতে পারবে। যখন আপনি কোনো সফটওয়্যারে আমি কুইক টাইমে যখন আমি ভয়েস রেকর্ডিং দিব তখনই আমার কাছে পারমিশন চাইবে, যে পারমিশন নেওয়ার জন্য বলবে। তখন যদি আমি অ্যাকসেপ্ট করি তখন এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে।
অ্যাক্সেসিবিলিটি ভিএলসি, আমি এখানে অ্যাক্সেসিবিলিটি দিয়ে রেখেছি। স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য আমি 3টা সফটওয়্যারকে পারমিশন দিয়ে রেখেছি। এখানে আপনার কি কি পারমিশন দেওয়া আছে না আছে সব মিলিয়ে অনেকটা সিকিউরিটির অপশন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এরপর হচ্ছে সফটওয়্যার আপডেট। সফটওয়্যার আপডেট আপনি চাইলে অটোমেটিক অন করে রাখতে পারেন। যেমন আমার এখানে লেটেস্ট ভার্সন থেকে এক ভার্সন উপরে অর্থাৎ 10.15.4 এক ভার্সন আগের আপডেট চলে এসছে। আমার এটা 10.15.3, এটা হচ্ছে 15.4। এটা আমি যদি এখানে অটোমেটিক আপডেট দিই বা এখানে আপডেট নাওতে দিই তাহলে সেক্ষেত্রে আপডেট ফাইলটা ডাউনলোড হয়ে আপডেট হয়ে যাবে। তবে এক্ষেত্রে আমার রেকমেন্ডেশন হচ্ছে ম্যানুয়ালি করাটাই ভালো। আপনি ম্যানুয়াল বা অটোমেটিক সেটা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সে অ্যাডভান্সে যাবেন, এখানে চেক ফর আপডেট, এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আমি আসলে এটা অন করতে যাচ্ছি না, এটা আপনারা পাসওয়ার্ড দিয়ে এখানে চেক ফর আপডেট, ডাউনলোড নিউ আপডেটস ওয়েন অ্যাভেলেবল, ইনস্টল ম্যাকওএস আপডেট সবগুলো অন করে রাখতে পারেন। তবে একটা ক্ষেত্রে বিরক্তিকর হতে পারে, যখন টোটালি একটা ভার্সন থেকে, অর্থাৎ এটা যেমন ম্যাকওএস ক্যাটালিনা, এখান থেকে যখন পরবর্তী ভার্সনে আপডেট হবে তখন দেখা যাচ্ছে আপনি কম্পিউটার অন করলেন তখনই আপডেটটা নিল, তখন অনেকটা সময় আপনার নষ্ট হতে পারে। সেই জন্যই ম্যানুয়ালি আপডেট করাটাই আমার কাছে মনে হয় ভালো। এরপর আছে ট্র্যাকপ্যাড। চলুন ট্র্যাকপ্যাড দেখে নিই। ট্র্যাকপ্যাডে এখানে বিভিন্ন রকম অপশন আছে। এখানে দেখুন সেকেন্ডারি ক্লিক, ক্লিক উইথ 2 ফিঙ্গার্স, এখানে বলা আছে ক্লিক ইন বটম রাইট কর্নার, ক্লিক ইন বটম লেফট কর্নার, কীভাবে ক্লিক করলে সেকেন্ডারি ক্লিক হিসেবে কাজ হবে। এখানে যেমন ট্যাপ টু ক্লিক, এটা যদি দিই তাহলে ট্যাপ উইথ 1 ফিঙ্গার, এক আঙুলের জাস্ট টাচেই ক্লিকের মতো কাজ করবে। এখানে ট্র্যাকিং স্পিড দেওয়া আছে, ট্র্যাকিং স্পিড এখানে আপনারা কমানো বাড়ানো করতে পারেন, আমি ডিফল্ট রেখে দিয়েছি। স্ক্রল অ্যান্ড জুম, এখানে এই যে এই অপশনগুলো আছে যে কিভাবে করলে স্ক্রল হবে, কিভাবে করলে জুম হবে, স্মার্ট জুম হবে, রোটেট হবে, রোটেট উইথ 2 ফিঙ্গার্স। মোর গেস্টার, এখানে আরও জেস্টার আছে। নোটিফিকেশন সেন্টার, সোয়াইপ লেফট ফ্রম দ্য রাইট এজ উইথ 2 ফিঙ্গার্স, অর্থাৎ ডান পাশ থেকে বাম পাশে 2 আঙুল দিয়ে সোয়াইপ করলে নোটিফিকেশান সেন্টার আসবে, অর্থাৎ এই যে এখানে যে নোটিফিকেশান সেন্টার আছে এই নোটিফিকেশান সেন্টারটা চলে আসবে। এরকম যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো এখানে দেওয়া আছে ট্র্যাকপ্যাডের। ডিসপ্লে তো দেখিয়েছি। এনার্জি সেভার, এনার্জি সেভারের এখানে দেখুন এখানে দেওয়া আছে, আমি দিয়ে রেখেছি কম্পিউটার স্লিপ নেভার, যখন ব্যাটারিতে থাকবে, এবং পাওয়ার অ্যাডাপ্টারে থাকলেও নেভার। আমার কম্পিউটার কখনোই স্লিপ হওয়ার পুরোপুরি দরকার নেই, শুধুমাত্র আমি দিয়ে রেখেছি ডিসপ্লে স্লিপ, যে যখন ব্যাটারিতে থাকবে তখন ডিসপ্লে স্লিপ হবে এরকম 1 মিনিট 2 মিনিট পরে। পুট হার্ড ডিস্ক টু স্লিপ ওয়েন পসিবল, অর্থাৎ কোনো কাজ না দিয়ে রাখলে, এটা যদি টিক দিয়ে রাখেন সেক্ষেত্রে যখন কোনো কাজ না থাকবে তখন হার্ড ডিস্ক অটোমেটিক স্লিপ হয়ে যাবে। এরপর হচ্ছে শেয়ারিং। শেয়ারিংয়ের এখান থেকে আপনি ফাইল শেয়ার করতে পারেন, স্ক্রিন শেয়ারিং, ফাইল শেয়ারিং, মিডিয়া শেয়ারিং, বিভিন্ন রকম শেয়ারিং আছে। শেয়ারিংটা একটু প্রবলেম্যাটিক, শেয়ারিং নিয়ে আমি প্রয়োজনে আলাদা একটি ভিডিও করে তখন আপনাদেরকে দিয়ে দেবো, কিন্তু এখান থেকে আপনার অ্যাক্সেস দিতে হবে, অ্যাক্সেসটা দিতে হবে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এখান থেকে গিয়ে দেখুন এই যে স্ক্রিন রেকর্ডিং, ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, এইখানে অ্যাক্সেসটা আসতে হবে, যে এখানে যদি অ্যাক্সেস থাকে, অ্যাক্সেস আসে, তারপর আপনি এখান থেকে আইপি অ্যাড্রেস ক্রিয়েট করে সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে শেয়ার করতে পারবেন, অর্থাৎ স্ক্রিন শেয়ার করতে পারবেন, যেটা সাধারণত টিম ভিউয়ার দিয়ে করা হয়। টাইম মেশিন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে ব্যাকআপ অটোমেটিক্যালি দিতে পারেন। সিলেক্ট ব্যাকআপ ডিস্ক, আপনাকে আগে ব্যাকআপ ডিস্ক সিলেক্ট করতে হবে, এটা আপনি এক্সটার্নাল হার্ড ড্রাইভ যখন লাগাবেন লাগিয়ে এখান থেকে পার্টিশন সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে ব্যাকআপ অটোমেটিক্যালি দিয়ে দিবেন। এরপর থেকে যখন আপনার ডিস্ক প্রবেশ করানো হবে, অর্থাৎ ইউএসবি দিয়ে যখন আপনি ডিস্কটা প্রবেশ করাবেন তখনই আপনার কাছে নোটিফিকেশান আসবে, আপনি তখন ব্যাকআপ নিতে পারবেন খুব সহজে, এবং আপনি ম্যাকওএস কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি পরবর্তীতে সেখান থেকে আবার রিস্টোর করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি সিস্টেম প্রেফারেন্স এবং সেটিংগুলো গেল। চলুন এবার অ্যাপ্লিকেশান কিছু দেখে আসা যাক। এখানে সাফারি হচ্ছে অ্যাপলের ডিফল্ট, অর্থাৎ যে ডিফল্ট ইন্টারনেট ব্রাউজার আছে সেটি হচ্ছে সাফারি। সাফারিতে গিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারেন খুব সহজেই। যদি কেউ ইনকগনিটো মোডে যেতে চান, এখানে দেখুন ইনকগনিটো, এখানে ভাষাটা ইনকগনিটো নেই, এখানে লেখা আছে নিউ প্রাইভেট উইন্ডো, তখন আপনার
কোনো হিস্টোরি সেভ করা হবে না। নিউ প্রাইভেট উইন্ডো দিলে চলে আসবে, এখান থেকে ইনকগনিটো অর্থাৎ হিডেনভাবে নিজের পরিচয় গোপন রেখে, অর্থাৎ আপনি কোনো হিস্টোরি না রেখে আপনি সার্চ করতে পারেন। এটা হচ্ছে প্রাইভেট ব্রাউজিং। এবার আরেকটি অপশন দেখাবো। আমি একটা অ্যাপস অন করি, সে ফাইনাল কাট প্রো অন করলাম, আর এখানে আমার অন আছে সাফারি। এখন ম্যাকওএস ক্যাটালিনাতে যখন আপনি এখানে 3টা আইকন আছে দেখবেন, এই 3টা আইকনের কাজ কি? এই ক্রস আইকন কেটে দেয়া, এটা হচ্ছে ড্যাশ আইকন মিনিমাইজ করা, আর দেখুন তারপর আরেকটি আইকন আছে। এই আইকনের কাছে অন্যান্য ভার্সনে একটা ক্লিক করতে হয় বা কিছুক্ষণ ওয়েট করতে হয়। এখানে আসার পরও যদি আপনি কিছুক্ষণ কার্সরটা ধরে রাখেন, ধরে রাখলে আপনার সামনে কয়েকটি অপশন আসবে। এখানে আমার সেটিং পারমিশন যাচ্ছে, পারমিশন চাওয়ার জন্য এই যে এইভাবে পারমিশন চাইতে হয়। যাক, ভালোই হলো, আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো। আচ্ছা, কুইট নাও দিয়ে দিচ্ছি আমি। আমি আইমুভি বা কি নোট ওপেন করছি। এখানে দেখুন এন্টার ফুল স্ক্রিন সর্বপ্রথমে আছে। এখানে যদি আপনি জেনারেলি একটা ক্লিক করেন, এটা ফুল স্ক্রিনে প্রবেশ করবে। আমি ফুল স্ক্রিন থেকে আবার বের হয়ে আসছি, লেফট স্ক্রিন। এই যে দেখুন আমার এখানে, আমি এখানে আইমুভিতে এডিটিংও করতে পারছি, এবং সেই সাথে আমার সাফারি যে ব্রাউজার, সেই ব্রাউজারটা হচ্ছে সাইড বাই সাইড রাখার একটা ভালো উপায়। যদি আপনার মনিটর বড় হয় বা এক্সট্রা কোনো মনিটর কানেক্ট করা থাকে, বা আপনার বড় মনিটরে যদি একাধিক কাজ একসাথে করতে চান, এভাবে করতে পারেন। এটা সহজ। এটা আগের মতো এখানে ক্লিক করলে আবার আগের জায়গায় ফিরে আসবে। আর এখানে কার্সর কিছুক্ষণ যদি হোভার করেন, হোভার করলে এই অপশনটা আসবে যে এটাকে আপনি ডান পাশে রাখতে চান না বাম পাশে রাখতে চান। এরপরে আমরা আসি লঞ্চ প্যাডে গেলে আপনি যে কোনো প্রকারের যে আপনার যে অ্যাপসগুলো থাকবে, সেই অ্যাপসগুলো আপনি লোড করতে পারবেন। এখানে দেখুন ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটরের মধ্যে এটা নর্মাল ক্যালকুলেটর। এখানে ক্যালকুলেটরকে আপনি যদি ভিউতে সায়েন্টিফিক দেন, সেক্ষেত্রে সায়েন্টিফিক হবে। ভিউতে দিয়ে প্রোগ্রামার দিলে আপনার প্রোগ্রামিং মোডে আসবে, অর্থাৎ ইউনিকোড, বাইনারি, এই কোডগুলো আসবে। আবার বেসিকে দিলে বেসিক ক্যালকুলেটর অন হয়ে যাবে। এখানে ওই অপশনগুলোই আছে যেগুলো সিস্টেম প্রেফারেন্সে আছে। অ্যাপল টিভি আছে, যদি কেউ অ্যাপল টিভি দেখতে চান অ্যাপল টিভি দেখতে পারবেন। এরপর আছে ফটোজের মধ্যে আপনার সব ফটো সেভ করতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে ফটোজ। ম্যাকওএসে আগে একটা অ্যাপ্লিকেশন ছিল বা সফটওয়্যার ছিল যেটার নাম হচ্ছে অ্যাপারচার। এখন অ্যাপারচার ফটোজের সাথে মার্জ হয়ে গেছে, তো এখন অ্যাপারচার আর নেই। তাই ফটোজের মধ্যেই সব রকম ফটো এডিটিং, বেসিক ফটো এডিটিংয়ের কাজ সব কিছু এখানেই হয়ে থাকে। ফটোজ অ্যাপের মধ্যে আপনার ম্যাকে থাকা সব ফটো আপনি এখানে রাখতে পারেন, অর্থাৎ আপনি ফটোজ অ্যাপের মধ্যে ইম্পোর্ট করে আপনি এখানে লাইব্রেরি বানিয়ে রাখতে পারেন। এখানে দেখুন, এখানে আমি বর্তমানে একটা অ্যালবামই আছে। এখানে আপনি চাইলে এখানে প্লাস আইকন যেটা আছে, প্লাস আইকনে ক্লিক করে আপনি নিউ অ্যালবাম করতে পারেন। কথার কথা আমি নতুন একটা অ্যালবাম করলাম, মালয়েশিয়া। আমার মালয়েশিয়া ট্রাভেল নিয়ে এখানে অ্যালবাম ছবি থাকলো, বা মালয়েশিয়া ট্রাভেল, এগুলো আমার মালয়েশিয়া ট্রাভেলেরই ছবি। আর আরেকটা জিনিস দেখুন যে এখানে স্মার্ট অ্যালবাম আছে। স্মার্ট অ্যালবাম অ্যাকচুয়ালি কী করে, স্মার্ট অ্যালবাম যখন আপনার হিউজ ফটো হয়ে যাবে, তখন আপনি স্মার্ট অ্যালবামের মধ্যে ফটো ইজ ফেভারিট, অথবা এখানে বিভিন্ন আইটেম ম্যাচ করে, মনে করেন যে র ফটো যেগুলো, সেখানে
কথার কথা আমি র ফটো দিয়ে দিলাম, অর্থাৎ ক্যামেরাতে ফটো তুললে যে র ফটোগুলো থাকে CR2 বা CR3, এখন ক্যাননের নতুন ক্যামেরাগুলোতে এসছে CR3, এরকম বিভিন্ন যে র ফটোগুলো থাকে, এটার জন্য আমি রেখে দিলাম মাই র ফটোজ, ফটোজ ইজ র। যদি এটা ম্যাচ করে তখন মাই র ফটোজ এর মধ্যেই ওই র ফটোগুলো এসে ঢুকবে, মানে সব কিছু এক জায়গায় আপনার ইজিলি খুঁজে পাওয়ার জন্যে এই টুলসটা অনেক সাহায্য করবে। এটা একটা যেমন তৈরি করলাম। এটা হচ্ছে স্মার্ট অ্যালবাম। স্মার্ট অ্যালবাম বিভিন্নভাবে তৈরি করা যায়। আপনি চাইলে এটাকে ডেট দিয়েও দিতে পারেন, যেমন ডেট ক্যাপচার্ড, ইজ দিতে পারেন, বিটুইন দিতে পারেন, এই যে রেঞ্জ দিলে বিটুইন হয়ে যাবে, যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফটো এই অ্যালবামের মধ্যে থাকবে, এভাবে আপনি সিলেক্ট করতে পারেন। সে আমি ধরলাম যে ইয়ার 20 and 19, এখানে আমার ডেট সিলেক্ট করে দিতে হবে যে ইয়ার 20 and 19 মধ্যে 01/01/2019, আর এখানে 31st, এখানে 12 করতে হবে, নাহলে 31st আসবে না, সরি 21st হয়ে গেছে, 31/12/2019। এবার যে রেঞ্জ হয়ে গেল, এখানে 2019 সালের সম্পূর্ণ ফটো আমি এই ইয়ার 29 এখানে গেলে পাবো। এই হচ্ছে স্মার্ট অ্যালবামের কাজ। আর এখানেও বেসিক ফটো এডিটিং করা যায়, যে ফটো এডিটিংটা আমার কাছে ভালোই লাগে, একেবারে খারাপ না। এখানে আপনার যে ভিডিওগুলো থাকবে আপনি ভিডিওগুলো প্লে করতে পারবেন। এখানে যেমন আমি একটা ফটো নর্মালি একটা এডিট করি, সে এখানে এডিট অপশনে গেলে পুরো এডিটিং যে প্যানেলটি আছে সে প্যানেলটা চলে আসবে। আমি এটা নিয়ে প্রয়োজনে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো, যে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে ফটো এডিট করা যায়। আর এই যে এখানে যে ম্যাজিক টুলের মতো একটা অপশন আছে, এটা হচ্ছে অটো এনহ্যান্স। আমি অটো এনহ্যান্স দিলাম, হ্যাঁ দেখা যাচ্ছে ছবিটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখন ডান দিলাম, ছবিটা এখন আগের থেকে অনেক বেশি উজ্জ্বল মনে হচ্ছে এবং শার্পনেসটা অনেক বেড়ে গেছে। তো এই ফটোজ অ্যাপটা আপনারা কাজে লাগাতে পারেন, এটা বেশ ভালোই। এরপর আরও দু একটা জিনিস আমি বলে দিচ্ছি। এখানে টাইম মেশিন তো বলেছি, চেস দাবা খেলতে পারেন, ইমেজ ক্যাপচার আপনার ওয়েবক্যাম দিয়ে ফটো ক্যাপচার করতে পারেন, অ্যাক্টিভিটি মনিটর দিয়ে আপনি দেখতে পারবেন যে বর্তমানে কি কি অ্যাক্টিভ আছে, কোন কোন সফটওয়্যার বা কোন কোন অ্যাপস কতটুকু মেমোরি ইউজ করছে সেটাও দেখতে পারবেন। আর তারপর এখানে দেখুন আছে বুটক্যাম্প অ্যাসিস্ট্যান্ট কী করে? বুটক্যাম্প অ্যাসিস্ট্যান্ট আপনার ম্যাক কম্পিউটারের মধ্যে যদি আপনি উইন্ডোজ সেট আপ করতে চান, সেই উইন্ডোজ সেট আপ করার জন্য এই বুটক্যাম্প অ্যাসিস্ট্যান্ট ব্যবহার হয়। বুটক্যাম্প অ্যাসিস্ট্যান্ট যেটা করে সেটা হচ্ছে অন্য একটা পার্টিশন ক্রিয়েট করে, এই ম্যাক পার্টিশনের মধ্যেই সেকেন্ডারি আর একটা পার্টিশন ক্রিয়েট করে সেই পার্টিশনের মধ্যে উইন্ডোজ ইনস্টল করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টার্মিনাল হচ্ছে কমান্ড প্রম্পট, অর্থাৎ এখানে আপনি বিভিন্ন কমান্ড দেওয়ার প্রয়োজন হলে এখানে দিতে পারেন। যেমন আমি আপনাদেরকে শুধুমাত্র উদাহরণস্বরূপ দেখানোর জন্য দেখাচ্ছি যে আমার কি কি হার্ড ডিস্ক লাগানো আছে এটার সাথে অ্যাটাচড, সেটা দেখাচ্ছি। ডিস্ক ইউটিল স্পেস LIST লিস্ট, এটা দেওয়ার পর আমার এখানে দেখাচ্ছে যে APFS কন্টেইনার ডিস্ক এই ফরম্যাটে পার্টিশন করা হার্ড ডিস্ক আছে একটা, হার্ড ডিস্ক 0S1 0S2 0S1 0S2, এটাই মেইন পার্টিশন। এটা EFI পার্টিশন বা আরও অন্যান্য যে পার্টিশনগুলো তারা ধরছে, রিকভারি পার্টিশন, প্রিবুট পার্টিশন, সেগুলো দেখাচ্ছে। রিমাইন্ডার, নোটস, এগুলো সব ঠিক আইফোনে যেরকম ঠিক সেরকমই। তো মোটামুটিভাবে এই ছিল ম্যাকওএস ক্যাটালিনা নিয়ে টিউটোরিয়াল। অর্থাৎ আপনারা যদি এখানে কেউ নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কিভাবে চালাতে পারেন সেটি আমি দেখিয়ে দিলাম। বেসিক সেটিংগুলো এভাবে আপনারা চালাবেন। আর এখানে ব্যাটারি পার্সেন্টেজ শো করছে, এখানে শো পার্সেন্টেজ দিলে পার্সেন্টটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। এবং সিগনিফিক্যান্টলি কারা চার্জ নিচ্ছে সেটাও এখানে দেখিয়ে দেবে।
তো এই ছিল মোটামুটি অবস্থা। তো ম্যাকওএস নিয়ে পরবর্তীতে আমি আরও কিছু ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওগুলো দিয়ে আপনারা খুব সহজেই চালাতে পারবেন। আসলে কঠিন কিছুই না, একেবারেই সহজ, শুধু একটু বসলেই হবে ধৈর্য নিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।